সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই, হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, চিত্তে একটু ফুসফুস করবে, গলার ভিতরে একটু কুটকুট করবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব সালায় ভাওতা মারছে, ভাবতে নিশ্চয়ই পারে, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ দালালদের মৃগয়াক্ষেত্র হয়ে উঠছে, ভাবতে সারাদিন ধরে পারে, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটেগিরিও জুটতো না যে বেটা রাজনীতির সোনার কাঠের ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে, সে সব ভেবে আপনি তেলে বেগুনে চলে চটে উঠতেই পারে, কিন্তু বলতে নেই। এই প্রাক্তন মন্ত্রীর ছেলে ঢুকেছে, পদ্মার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরালে মহান বলে হাসছে। বাংলা সিনেমা বেদের মেয়ের পাল্লায় করে সিঁদুর নিয়েও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া ব্লাউজের বিজ্ঞাপনের কথাই আজকাল বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক ওই হার হাফাতে জীবন নিয়ে সিনেমা করে ফরেনে পুরস্কার হাতাচ্ছে, আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছে। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়োঝাটার বিজ্ঞাপনে উলঙ্গমে দেখিয়ে দিচ্ছে। এসব কিছুতে আপনি বিরক্ত হতেই পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা মাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছে। সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে, এ দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেসেছে। লাল বলবে এ বেটা নীলের দালাল, প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ও বেটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার ধোপান আপনি বন্ধ হয়ে যেতে পারে। আরে মশাই বলেছেন কি ফেসেছে, প্যাচে পড়ুন তখন বুঝবে। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিন, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন, চোখে ছানি পড়লে কাটাবেন না। দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সব বলে দিন, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া কোনো মেয়াই সুখে নেই। আপনি ফ্যাবলা না নেতা না অভিনেতা, না ঘরের না ঘাটের। আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়, চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না। আর তো কাটা দিন, মনে মনে গান করুন। ওই মা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এখন আমি একটি মেয়ের কথা বলবো, সত্যি ঘটনা। মেয়েটি তার মায়ের কাছে খাবার চাইতে যায়, মা তখন বলে ঘরে তো 1 ফোঁটা চাল নেই, সে কি করে রান্না করবে, কি করে তাকে খেতে দেবে। এদিকে মেয়েটির বিয়েও ঠিক হয়ে গেছে কিছুদিন বাদে, তখন খাদ্য আন্দোলন চলছিল। মেয়েটি খাদ্য আন্দোলনে যোগ দেয়। এই বিষয়বস্তু নিয়েই শঙ্খ ঘোষের লেখা যমুনাবতী।
আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার পাথর মরার আনন্দে। দুপারে দই রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতে আর মৃত্যুতে মন্দি। বলবি না টরবি না জমকেছে সামলায়, তার চকচকে থাবাতে ছোনা হামলায়, চাষনেও হামলায় চাষনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ের রণে চলল, বাজে না ডঙ্করু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ের রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ের রণে চলল, নেকড়েও জোর মৃত্যু এলো, মৃত্যুরই গাঙ্গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গে, যাকে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মর্গী। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রাচে বারুদ বুকে দিয়ে, বিষের টুকর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে আগুন ফলেছে। আমি কবিতা শিখেছি আমার শিক্ষক শ্রী মুরারি চক্রবর্তীর কাছে। এছাড়া পরবর্তীকালে আমি অডিও অ্যাক্টিং এবং গ্রুপ থিয়েটার শিখেছি শোভনলাল মুখোপাধ্যায়ের কাছে। তাদেরকে আমি আজকে এই অনুষ্ঠানে এসে প্রণাম জানাচ্ছি। এখন আমি যেই কবিতাটি পাঠ করব, এটি মহাভারতের কাহিনী অবলম্বন করে উত্তরার চরিত্রকে কেন্দ্র করে। কাঠের পুতুলের মতো বেজে উঠেছি বারংবার পুরুষের হাতের অদৃশ্য সুতোয়। কিশোরী মনের সন্ধান কেউ দেয়নি। তখন বালিকা বেলা, শিখতাম নাচ, অপূর্ব শিক্ষাগুরু অনায়াস দক্ষতার মুদ্রাগুলি তুলে দিতেন আমার হাতে পায়ে পল্লবে। আমিও বড় সহজ ছিলাম তার কাছে। তিনি তো পুরুষ ছিলেন না, আর পুরুষের কাছে সহজ হবার বয়সও সেদিন আমার ছিল না। ঘটনার ঘন ঘটায় হঠাৎ সরে গেল অবগুণ্ঠন, উন্মোচিত হল বৃহন্নলার পুরুষত্ব। তিনি কোনো নপুংসক নন, বীর শ্রেষ্ঠ অর্জুন। আমার পিতার বিপদে তার পাশে দাঁড়ালেন কৃষ্ণ সখা। তার বিনিময়ে আমার পিতা উপঢৌকন হিসেবে তুলে দিতে চাইলেন আমাকে অর্জুনের করপুটে। পিতৃসম অর্জুন, আমার গুরু অর্জুন,
বৃহন্নলা অর্জুন, আমার পিতা। আয়, একবার জানতে চাইলেন না, উত্তরা তুই কি চাস মা, কাকে চাস? মহানুভব অর্জুন একবার, জীবনে হয়তো একবারই নারীর মন বোঝার চেষ্টা করেছিলেন। কারণ যাই হোক, অর্জুন আমাকে নির্বাচিত করলেন পুত্রবধূ হিসেবে। পুত্রবধূ, অভিমন্যু ঘরণী। অর্জুনকে আমার মত জানতে চেয়েছিলেন? না, সে অভ্যেস পুরুষদের কোনো কালেই ছিল না। তবুও হয়তো অদৃশ্য কোনো বিধাতা পুরুষের ইচ্ছে তার চাওয়া আর আমার পাওয়া মিলে গিয়েছিল। দেব কিশোরীর মতো তার অবয়ব, বাল্যকাল থেকে প্রবাদ প্রতিম অস্ত্র নৈপুণ্য, পুরুষত্ব কৃষ্ণ তার মাতুল, তিনি অভিমন্যু। বিধাতা পুরুষের ইচ্ছে, বিধাতা পুরুষ। নারীর কোনো বিধাতা নেই, যদি থাকতে তবে নিশ্চয়ই আমার জন্য অন্য কিছু লেখা থাকত। মানব ইতিহাসে আমি সম্ভবত একমাত্র নারী যার বিবাহ উৎসবের আয়োজনের সঙ্গে সঙ্গে চলেছিল এক মহাযুদ্ধের প্রস্তুতি পর্ব। বিবাহের কোমল রাগিনী ছাপিয়ে উচ্চতর হচ্ছিল রণসঙ্গীতের সুর। তবুও পরিণয় হলো। সকলে বলেছিল বিবাহ সজ্জায় আমাকে নাকি সাক্ষাৎ অমর্ত্যলোকের বাসিন্দা বলে ভ্রম হচ্ছিল। মনে এবং শরীরে যেন হঠাৎ করে অনুভব করলাম আমি যেন আর কিশোরীটি নই। অভিমন্যুর চোখে চোখ পড়া মাত্রই বুঝলাম সেই মুহূর্ত থেকে আমি যুবতী, ঝর্ণা নই, জলপ্রপাত। পাপড়িগুলো ছড়িয়ে নিজেকে মেলে ধরার রাতটা বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল। সকাল হলো পৃথিবীতে, আর আমার জীবনে হায়। রাত্রি অবসানের সঙ্গে সঙ্গে ইক আর অভিমন্যু পৌঁছলেন বিরাট রাজসভায়, যুদ্ধের অভিসন্ধিতে। তবে আমি মরুনন্দিনী, উষর বালিকা রাজের মাঝে আমার বেড়ে ওঠা, আজ আর ক্ষত্রিয় মূল্যবোধ সঞ্চারিত আমার ধবনীতে। মূল্যবোধ, মানবিক বোধগুলিকে যে বিভিন্ন জাগতিক নীতির মূল্যে কিনে নেয়। ক্ষত্রিয় নারীকে যুদ্ধ ভয় বিচলিত হতে পারে না, বিচলনের প্রকাশ ঘটাতে পারে। মাত্র মাস 6 ছিল আমাদের দাম্পত্য জীবন। স্পষ্ট মনে আছে কি উদ্দাম ছিল সেই ভালোবাসার দিনগুলো। সুমিত্রা পুত্র অভিমন্যু যেন মাতুল কৃষ্ণের মুক্ত উত্তরাধিকার, অনবদ্য তার প্রেম কলা। তারপর ভারতবর্ষ জুড়ে বেজে উঠল রণশঙ্খ, ধর্মযুদ্ধ। যুদ্ধের আবার ধর্মাধর্ম। কি দেয় যুদ্ধ? নারীকে দেয় অকাল বৈধব্য, পুত্র শোক, সহোদরের বিয়োগ যন্ত্রণা, আর পুরুষকে শরিত মেঘ সজ্জায় মাখামাখি, ক্ষণস্থায়ী জয়ের মিথ্যে গৌরব। আচ্ছা, মাতৃগর্ভে সমর শাস্ত্রে জ্ঞানার্জন সম্ভব? এক কিশোরকে অমরত্বের ভ্রান্ত প্রতিশ্রুতি দিয়ে তারই পিতৃবেরা ঠেলে দেন রক্তলোলুপ সাতসাত্রী হিংস্র শপথের মুখে। চক্রব্যূহ, সিংহাসনে লোভের চক্রব্যূহ, ক্ষমতার চক্রব্যূহ, পিতৃতন্ত্রের চক্রব্যূহ। ধর্মমাতা যুধিষ্ঠির, নরশ্রেষ্ঠ কৃষ্ণ, মহাবলী ভীম, কেউ একবারও কি ভেবেছিলেন এই কিশোরীর কথা? পিতৃপ্রতি এই মানুষগুলোর মনের আয়নায় একবারও কি ভেসে উঠেছিল উত্তরার একজোড়া কিশোরী আঁখি? ওঠেনি, ওঠে না। ক্ষমতার দাবাখানায় মগ্ন পুরুষ তাই সব ছন্দে বিসর্জন দিতে পারে কৈশোরকে, নারীত্বকে। অভিমন্যু, যুদ্ধের 12টা দিন আমি গর্বিত হয়েছি তোমার জন্যে। দুরু দুরু বুক নিয়ে গর্বিত হয়েছি, আশঙ্কায়, অহংকারে। অবশেষে ত্রয়োদশ দিনে অভিমন্যু, আমি বাঁচতে চাই না, আমিও যাব তোমার সঙ্গে অমূল্যকে। না মাতুল কৃষ্ণ, আমাকে বাধা দিও না। কোথায় তোমার পরম সখা, যিনি আমাকে নির্বাচিত করেছিলেন পুত্রবধূ হিসেবে? সেই বীর শ্রেষ্ঠ
রসায়ন থেকে রক্ষা করতে অক্ষম। ঠিক এমনকি অন্তঃপুরবাসিনীদের সম্মুখীন হবার সাহসও তার নেই। তাই মাতা সুভদ্রাকে, মাতা দ্রৌপদীকে আর আমাকে শান্ত করতে তোমায় পাঠিয়েছে। তুমি কি বলবে আমি জানি নারায়ণ, শৈশব থেকে শুনে আসছি, দেখে আসছি ক্ষত্রিয় যোদ্ধাদের জীবনটাই অনিশ্চিত। তার জন্য সব করো না, উনি অমৃত যুগের বাসিন্দা হয়েছেন। আমিও তো তাই চাই, চাই তার সহকামিনী হতে। আমায় নিবৃত্ত করছো কেন? নারী বলে কি সেই অধিকারটুকু প্রাপ্য নয় আমার? জানি আমি গর্ভবতী। কি হবে, কি হবে এই বদ্ধভূমিতে আরেক সন্তানের জন্ম দিয়ে? তাকে সুস্থ জীবন দিতে পারবেন তো ত্রিভুবন নিয়ন্ত্রক বাসুদেব? ভ্রূণ হত্যা পাপ? হত্যা পাপ নয়, স্বপ্নকে হত্যা করা। এক কিশোরী ছোট ছোট স্বপ্নগুলো, পুতুল খেলার জীবনটাকে সত্যি করে তোলার স্বপ্ন। পারলাম না, পারলাম না, নিজেকে মারতে পারলাম না অনাগত সন্তানের মুখ চেয়ে। কিন্তু কিন্তু ওরা তো পারলে। দ্রোণাচার্যের যোগ্য পুত্র অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্রকারী সংবরণ করতে না পেরে তার লক্ষ্য স্থির করলেন আমার গর্ভে। স্বামী মারা যাবার পঞ্চম দিনে আমার গর্ভস্থ সন্তানটিকেও হারাতে বসেছি। পুরুষ, পুরুষ, পুরুষত্ব ঠিক। নিরস্ত্র নারীর নিষ্পাপ অনাগত ভ্রূণ হত্যা করতেও যাদের হাত কাঁপে না, সে পুরুষ, সে বীর। না মাধব, না, পরীক্ষিতকে জীবন ফিরিয়ে দেবেন না। কি করবে ও, কি করবে এই জীবন নিয়ে? আমাদের চলে যেতে দিন যুদ্ধহীন, রক্তহীন, মৃত্যুহীন, লোহহীন অন্য উপত্যকায়। কি রাজা হবে আমার পরীক্ষিত? আমার পরীক্ষিত রাজা হবে? রাজা, রাজত্ব শোণিত পিচ্ছিল পথে বিষাক্ত দীর্ঘশ্বাসের আবহাওয়ায় ছুটবে তার রথ লোভের রাজপ্রাসাদের দিকে। আর সেই রথের চাকায় পৃষ্ঠ হতে থাকবে উত্তরা, উত্তরারা, তাদের মতো অনেক নারী, তাদের ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে। আজকে আমার নিবেদন শেষ হয়ে গেল। তবে আবার আমি অভিনন্দন জানাচ্ছি এই প্রাইজ সংস্থাকে, যারা আমাকে এই অনুষ্ঠান করতে সুযোগ করে দিয়েছে। বিশেষ করে আমি কৃতজ্ঞ বিপাশাদির কাছে। ও না থাকলে আমি আজকে এই অনুষ্ঠানটি করতে পারতাম না। ওই আমাকে অনুপ্রাণিত করেছে এই অনুষ্ঠানটি করার জন্য। আমি জানি না আমি আপনাদের আনন্দ দিতে পেরেছি কিনা। আবার আমি সবাইকে বলছি নমস্কার, সবাই ভালো থাকবেন।